সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 28 তারিখ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন অংশে, বিশেষত পল্টনের বিভিন্ন অংশে খণ্ডিত পা, তারপর দুটি হাত এবং পরবর্তীতে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে আরও একটি পা পাওয়া যায়। এতে করে এলাকাতে বেশ চাঞ্চল্য তৈরি হয়। আমরা যখন প্রাথমিকভাবে জানতে পারি, আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি যে যিনি মারা গেছেন তার নাম ওবায়দুল্লাহ, বয়স 30, তার বাড়ি হচ্ছে নরসিংদীতে শিবপুরে, এবং তিনি এখানে গণস্বাস্থ্য হোমিও, অর্থাৎ আপনারা জানেন যে বাইতুল মোকাররম উত্তর গেটের পাশে গণস্বাস্থ্য হোমিও নামে একটা আপনার প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন, মূলত তিনি পাবলিসিটির কাজ করতেন। তারপর থেকে আমরা আমাদের তদন্ত জোরদার করি, আমাদের একাধিক টিম বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, তথ্য সংগ্রহ করি। তথ্য সংগ্রহ করার পরে এক পর্যায়ে জানতে পারি যে আমাদের যে ঘটনাস্থল, প্রকৃত ঘটনাস্থলটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই, এবং সেটা হচ্ছে কমলাপুরের জসিমউদ্দিন রোডে, কবি জসিমউদ্দিন রোডে। এবং পরবর্তীতে আমাদের তথ্য প্রযুক্তি সহায়তা এবং আমাদের যে তথ্য যেগুলো আমরা সংগ্রহ করি তার ভিত্তিতে আমরা একজন সদস্যকে হেফাজতে নেই। তিনি তারই রুমমেট, অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিন। শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পর্যায়ক্রমে মাথা, তারপর হচ্ছে, এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরও একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি, এবং অপর একটি অংশের জন্য এখনো পর্যন্ত আমাদের আপনারা ঢাকার আমিনবাজারের আপনারা সালেপুর সেতুর নিচে এখনো অভিযান অব্যাহত আছে। আর ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি, সেটা হচ্ছে তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি, এবং এই লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে বাইসাইকেল, সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি, সেটা জব্দ করা হয়েছে, এবং আরও একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন, যিনি এই তার লাশ, অর্থাৎ লাশের খণ্ডিত অংশ যিনি বহন করতে সহায়তা করেছেন বলতে যে সিএনজি তিনি ব্যবহার করেছেন, ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি, এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী। আচ্ছা, আমরা আমাদের যে তথ্য প্রমাণ এবং প্রাথমিকভাবে আমরা তাকে যখন হেফাজতে নেওয়ার পর আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি যে এই যে ওবায়দুল্লাহ, যিনি মূলত হচ্ছে হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, তার যে রুমমেট, অর্থাৎ আমরা যাকে বলছি শাহিনকে হেফাজতে নেব জানতে পারি মূলত হচ্ছে 27 তারিখ দিবাগত রাতে। শাহিন ছিল হিরাজিল যে হোটেলটা আছে, হিরাজিল হোটেলের কর্মচারী। সেখান থেকে তিনি যখন ফিরছিলেন তখন এই যে ওবায়দুল্লাহ তাকে ব্যানসন সিগারেট নিয়ে আসার জন্য বলে, কিন্তু ওবায়দুল্লাহ শাহিন তাকে বলে যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তো আনতে পারবে না। তো সে বাসায় চলে আসার পরে আবার তারা 6 তলাতে থাকতো আপনার জসিমউদ্দিন রোডে, তো সেখান থেকে আবার তাকে সিগারেট আনার জন্য পাঠায়। সিগারেট নিয়ে আসার পরে আবার তাকে এই নান রুটি এবং কাবাব আনার জন্য পাঠায়। তো এই যে কাবাব এবং নান রুটি নিয়ে আসলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে, কিন্তু তাকে শেয়ার করে নেই। এরপর যেটা হয়েছে যে আপনার ওবায়দুল্লাহ ওই জোরে জোরে কথা বলছিল, ও যেহেতু ক্লান্ত ছিল এবং ওর উপর কিছু বিরক্তও ছিল, এক পর্যায়ে শোয়ার চেষ্টা করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন ওই বারবার বা জোরে জোরে কথা বলার কারণে সে বিরক্ত হয়ে তখন তাকে ফোন আস্তে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন, তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটায় থাকতেন, এই বাসাটার ভাড়াটিয়া মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু।
এবং ওবায়দুল্লাহ 2 জন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে সেই শাহিন এখানে অবস্থান করতেন এবং গত 3 মাস যাবত তারা এই বাসায় ছিলেন এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের 2 জনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে 2টি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকরমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে, তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে, ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে সেই কন্টেনারে ফেলেছিল এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেয়ে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ি মাতোয়াইলে এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথাটি উদ্ধার করি এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজার সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত আছে। এটা হচ্ছে কৌশলটা কিভাবে জেনেছে এখনো আমি সেটা বলতে পারছি না, তবে এখানে বিষয় ছিল যে মানুষ যখন বাঁচার চেষ্টা করে তখন সে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। আপনারা দেখেছেন যে এই যে লাশগুলা যে পরিবহন করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই লাশগুলা ছিল হচ্ছে পলিথিনে, কালো পলিথিন, এবং এগুলা সে সরবরাহ করেছে, সংগ্রহ করেছে সে যে হোটেলে চাকরি করতো হিরাজিল থেকে, সে মাঝে মাঝে এনে এগুলা সংগ্রহ করে রেখেছে বাসায় তার বিভিন্ন প্রয়োজনের জন্য এবং এগুলা দিয়ে সে লাশগুলা বিভিন্ন যে পরিবহন করেছে। এখন আমরা প্রথমত সে যে হত্যাকাণ্ডে জড়িত প্রাথমিকভাবে আমরা সিসিটিভির যে ফুটেজ পাই, বিশেষ করে এই আনন্দ কমিউনিটি সেন্টার বিপরীতে যে পাটা রাখা হয় যে সময়ের যে ফুটেজটা আমরা দেখি সেখানে দেখা যায় একটা সাইকেল যুগে কে বাকার একটা ফুটেজ রাখছে, একটা ছেলেকে দেখা যায়। পরবর্তীতে যখন আমরা তথ্য নিয়ে জানতে পারি যে তার বাড়িতে এই ছেলেটা আছে এবং সকাল থেকে এসে কিছুটা নিখোঁজ আছে, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই এবং পরবর্তীতে আমরা যখন তাকে হেফাজতে নেই তখন সে বিস্তারিত তথ্যগুলো আমাদের কাছে শেয়ার করে। তাহলে ব্যাপারটা এরকম যে আপনাদের কাছে যে গ্রেপ্তারকৃত বা আটককৃত শাহিন আছে সেই শাহিনের বক্তব্যের উপর ভিত্তি করেই আপনি বলছেন যে সে হত্যাকারী, শুধু এমনও তো মানুষ অথবা অন্য কোনো এভিডেন্স আপনাদের কাছে আছে কিনা। দ্বিতীয় হচ্ছে যে যতদূর আপনার বিবরণ যদি সত্য হয় তাহলে একজন হচ্ছে হিরাঝিলের কর্মচারী, আরেকজন একটি হোমিও দোকানের কর্মচারী, তাদের মধ্যে কেউ কসাই নয়, তাহলে তারা কেন চাপাতি বাসায় রেখেছিল বা বাসায় রাখতো? একটা বিষয় হচ্ছে যে একজন হচ্ছে যিনি নিহত হয়েছেন তিনি ওবায়দুল্লাহ, তিনি হচ্ছে হোমিও দোকানের কর্মচারী, আর যিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তিনি কিন্তু হিরাজিল হোটেলের কর্মচারী। তো উনি মূলত হচ্ছে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছি, যেহেতু তারা বাসায় বিভিন্ন জিনিস কাটার জন্য ব্যবহার করতো, তাদের বাসায় বোর্ডই ছিল না, তারা ওই যেহেতু অনেকে দেখবেন যে আপনার চাপাতি দিয়ে স্টিক যে বোর্ড থাকে বোর্ডে কাটাটা স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই হিসেবে তারা ওই কাজটা করেছে। আর আরেকটা বিষয় যেটা বলেছেন হত্যাকাণ্ডের পিছনে যা কী এভিডেন্স আমাদের কাছে আছে, 1 নম্বর এভিডেন্স হচ্ছে যে 1 নম্বর বিষয় হচ্ছে যে সে যে জায়গাগুলোতে আমরা তথ্য পেয়েছি ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা সেই অংশগুলো আমরা পেয়েছি, কারণ সালেপুর ব্রিজ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তারপর তার মাথা সে একটা কন্টেনারে ফেলেছে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই ছিল না, এবং সেই কন্টেনার থেকে আমরা যদি মাথাটা না পেতাম তাহলে কখনোই আমাদের জন্য এটা ডিফিকাল্ট হতো বিশ্বাস করা যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা সে একাই এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আরেকটি বিষয় যে আপনাদের মনে হতে পারে এই বিষয়টা খুবই সিলি ম্যাটার, এর সাথে আরও একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে যে নিহত হয়েছেন এই যে ওবায়দুল্লাহ, তার স্বভাব চরিত্রে কিছু প্রবলেম ছিল। এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম নিহত ব্যক্তি নিয়ে, কারণ পরবর্তীতে এটা নিয়ে কিছুটা প্রশ্ন আপনাদের মাঝে আসতে পারে।
তো দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা মানে যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। তার মানে তাকে মারার পর প্ল্যানিংটা আগেই নিয়েছিল? মারার প্ল্যানটা আগে নিয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না, এটা তদন্তে হয়তো আরো আমরা বিষয় জানতে পারবো। আপনারা জানেন যে আমরা বিষয়টা জানতে পেরেছি 28 তারিখ, অর্থাৎ গতকাল সকালবেলা। তারপর থেকে আমরা অভিযানগুলো অব্যাহত রেখেছি, একাধিক টিম নিয়ে কাজ করছি, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং আমাদের আরো তথ্য প্রমাণ সংগ্রহের দরকার আছে। বিভিন্ন জায়গায় এই শরীরে এতগুলো খণ্ডিত অংশ সে ফেললো, কেউ না কেউ তো তাকে জিজ্ঞেস করেছে, এগুলো সে জবাব দিয়েছে যেগুলা কি, তখন সে কি বলছে? এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা যেটা জানতে পেরেছি, যেমন প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয়নি। সিএনজির ক্ষেত্রে সে যেটা কৌশল অবলম্বন করেছে, যে যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে এই বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না, এবং এ নিয়ে সে বিভিন্ন জায়গায় এটা ঘুরেছে, এবং যখন সে ওই জায়গাটা সেফ মনে করেছে সেখানে বালতি সহ জিনিসটা ফেলে দিয়েছে। শাহিন নিজেকে সেভ করার জন্য যেভাবে কাজ করেছে, তার ইতিপূর্বে কোনো ঘটনা আছে কিনা? আমরা তো যে কোনো আসামি পেলে তার পিসিপিআর যাচাই করি, এখনো পর্যন্ত যে তথ্য আছে ইতিপূর্বে সে অন্য কোনো অপরাধে সম্পৃক্ত ছিল না। মূল ঘটনাটা ঘটেছে 27 তারিখ দিবাগত রাত 8টার দিকে। ফেলানো শুরু করেছে 9টার পর থেকে। প্রথম সে মাথাটা ফেলেছে 9:30টার দিকে, আপনার যে কমলাপুরে যে আপনার উটের ঘর যেটা আছে ও সংলগ্ন যে আপনার আবর্জনার রাখার যে বড় কন্টেনার সেখানে ফেলেছে। তারপরে রাত 1:45টার দিকে ফেলেছে হচ্ছে প্রথম পাটা, তারপর বিভিন্ন স্থানে যেগুলো ফেলেছে, এবং সকালবেলা যেটা করেছে এই 7টার দিকে সে গিয়েছে ওই সালেপুর ব্রিজের দিকে। 7টায় যায়নি, সে বিভিন্ন থেকে ঘুরে যেতে যেতে ওখানে 8:30টা বেজেছে। তেমন কিছু নেই, তিনি এরকম ভাবে ঠান্ডা মাথায় হত্যা করে টুকরা টুকরা করে লাশ বিভিন্ন জায়গায় ফেলে আসতে পারে, এটাকে আপনি বিশ্বাস করেন? না, ওখানে 2জনই ছিলেন। আর আমি বিশ্বাস করবো কি তদন্তে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সাক্ষ্য প্রমাণে এবং তদন্তে আমরা এখনো পর্যন্ত একজনের সম্পৃক্ততা পেয়েছি, এবং সে যে অকাট্য তথ্যগুলো দিয়েছে, যেটা যেখানে বলেছে আমরা সেখান থেকে সেই জিনিসগুলো উদ্ধার করেছি। এবং লাশ পরিবহনের সাথে সম্পৃক্ত আমি আগে বলেছি যে বাইসাইকেল, সেটাও আমরা পেয়েছি। সিসিটিভি ফুটেজ তো মিথ্যা বলে না, সেটাও আমরা পেয়েছি। আবার যে সিএনজিতে করে সে লাশটা নিয়ে এত দূরে ফেলেছে খণ্ডিত অংশ, সেই সিএনজি ড্রাইভারও তাকে শনাক্ত করেছে। আপনারা শাহিনকে কোত্থেকে গ্রেফতার করেছেন? শাহিনকে আমরা মূলত গ্রেপ্তার করেছি হিরাজিল হোটেল থেকেই। প্রথম দিকে সে যেটা করেছিল একটা কৌশল অবলম্বন করেছিল। সে প্রথমে যে 27 তারিখ রাতে যখন হত্যাকাণ্ড সে সংগঠিত করেছে, রাত আনুমানিক 10টার দিকে সে ফোনে জানায় তার হোটেল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সে জানিয়েছিল সে পরের দিন কাজে যাবে না, সকালের দিকে সে কাজে যাবে না, সেকেন্ড শিফটে যাবে। তো পরে যাবতীয় কার্যক্রম সম্পাদন শেষে সে হোটেলে চলে যায়। তো অ্যাজ ইফ সে কোনো অপরাধ সংগঠন করেনি। কিন্তু আমরা যখন আমাদের বিভিন্ন তথ্য সংগ্রহের খাতিরে আমরা সেখানে যাই, এবং আমরা যেহেতু জানি সে তার রুমমেট, সেখান থেকে আমরা তাকে আমরা হেফাজতে নিই। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ধাপে ধাপে সেই বিষয়গুলো স্বীকার করে। বেশ স্বাভাবিকই পেয়েছি। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।